প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুর জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট বিশ্লেষক এবং ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পারভেজ করিম আব্বাসী। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে আমরা আলোচনায় যাচ্ছি। বাংলাদেশ প্রতিদিন। খানাখন্দে ভরা সড়ক, রাজধানীতে অধিকাংশই ব্যবহারের অনুপযোগী, জেলায় জেলায় সীমাহীন দুর্ভোগ, চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ মানবে না মির্জা ফখরুল। অভিযুক্তদের সেনা হেফাজতে নেওয়ার উদ্যোগকে স্বাগত জামায়াতের আমির। নতুন বিনিয়োগে বড় ভয়। মানবজমিন। পাকিস্তান আফগানিস্তান তুমুল সংঘাত, বহু সেনা হতাহত, সীমান্ত বন্ধ। শিক্ষকদের লাঠিপেটা, জলকামান, সাউন্ড গ্রেনেড, সারা দেশে বেসরকারি শিক্ষক কর্মচারীদের কর্মবিরতির ডাক। কালের কণ্ঠ। সেনা কর্মকর্তাদের বিচার ইস্যুতে নানা আলোচনা, প্রশ্ন। চট্টগ্রাম বন্দর ৩০ বছরের জন্য ৩ টার্মিনালের দায়িত্ব বিদেশি অপারেটরদের। আমাদের সময়। থেমে গেছে গ্যাস অনুসন্ধান, চলে গেছে 4 কোম্পানি। সেনা সদস্যদের বিচার আইন অনুযায়ী হবে, স্বরাষ্ট্র উপদেষ্টা। আমার দেশ। বড় নির্বাচনী ঐক্যের পথে বিএনপি। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ যুদ্ধ। কালবেলা। গণভোট হবে সংসদ নির্বাচনের দিন। ইনকিলাব। সেনাবাহিনীর স্মার্ট সিদ্ধান্ত সর্বমহলে প্রশংসিত, গুজববাজরা ধরাশায়ী। দেশ রূপান্তর। সরকারি কর্মচারীদের পেনশন, সুবিধার ওপর সুবিধা। 3 ভোটে দায়িত্ব পালনকারীরা এবার দায়িত্ব পাবেন না। সময়ের আলো। ট্রাইব্যুনালে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার, রাজনৈতিক দলগুলোর এক সুর। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্ট, রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা। আলোকিত বাংলাদেশ। পাক আফগান সীমান্তে প্রচণ্ড গোলাগুলি, নিহত 300। করতোয়া। আটক বললে অবশ্যই 15 সেনা কর্মকর্তাকে আদালতে আনতে হবে, চিফ প্রসিকিউটর। ভোটার এলাকা পরিবর্তন করলেন প্রধান উপদেষ্টা। রাতের অন্ধকারে ভোট চাই না সিইসি। দ্য ডেইলি সান, মার্জিং ব্যাংকস, গ্রোয়িং ওয়ারি। শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আর যদি বলি যে প্রধান শিরোনাম প্রায় সবকটি দৈনিকে কোনটি, তাহলে নিশ্চয়ই পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে গোলাগুলি হয়েছে সেটি, এবং 300-র মতো প্রাণহানির খবর আমরা শিরোনামে দেখতে পেয়েছি দুপক্ষ মিলিয়ে। জি, এবং কিছু সীমান্ত চৌকি দখলের সংবাদ আমরা ভেতরে দেখতে পাচ্ছি। এটা আসলে অনেক শ্রোতা বা দর্শকের কাছে একটু আশ্চর্য লাগবে যে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে হঠাৎ করে এখন এই সংঘাত হচ্ছে কেন, বিশেষত যখন এই দ্বিতীয় দফায় তালেবান সরকার এখন কাবুলের ক্ষমতায় এখন আছে। তবু এটা হচ্ছে যে এটা আশ্চর্যের কিছু না, কেননা আপনি যদি দেখেন এটা হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তানের একটা দীর্ঘ ইতিহাস আছে। এবং আমি দর্শকদের জন্য সংক্ষিপ্তভাবে বলছি, আপনার পাকিস্তানের আপনি যদি দেখেন যে প্রায় 500-600 বছরের ইতিহাসে অন্তত আপনি দেখবেন অনেক অংশ কিন্তু এখানে অতিবাহিত হয়েছে যে আফগানিস্তান থেকে, কাবুল থেকে পাঠান শাসিত রাজত্বে এখানে যে বড় একটা অংশ পাকিস্তানের কিন্তু এখানে ওর অধীনে ছিল। আমরা অনেক সময় ভুলে যাই শেরশাহ সুরি যার রাজত্ব এমনকি আমাদের বাংলা পর্যন্ত ছিল, তার মধ্যে উনিও কিন্তু তার রাজত্ব এখানে কিন্তু আপনি দেখবেন যে কাবুল থেকে এখানে পুরা এখনকার যে বর্তমান যে পাকিস্তানের এটা অংশ ছিল। এবং তারপরে যেটা আমি এখানে বলবো যে আফগানিস্তানের যে জনক যাকে বলা হয় আহমেদ শাহ দুরানি, তো এখানে বলে যে দুরানি যিনি ছিলেন, তো ইনি ছিলেন আফগানিস্তানের যে স্রষ্টা যাকে বলা হয়। তো 18 শতাব্দীতে ওনার যে রাজত্ব কায়েম করেছিলেন, ওর মধ্যে কিন্তু পাকিস্তানের অনেক অংশই ছিল এর মধ্যে। এবং বিশেষত যে জায়গাটা নিয়ে এখন সংঘাতটা হচ্ছে, এটা নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, অধুনাকালে ছিল, এখন বলি আমরা খাইবার পাখতুনখোয়া। তো এদের যে আমি আপনাকে কনটেক্সটটা দিচ্ছি, কনটেক্সটটা হচ্ছে যে ব্রিটিশদের সাথে যুদ্ধে এখানে আফগানরা হারার পর
1880 সালের যুদ্ধ, যে দ্বিতীয় যে আপনার ব্রিটিশ এবং আফগান বা সেকেন্ড অ্যাংলো আফগান ওয়ার যেটাকে বলে, তখন একটা চুক্তি এখানে সাইন করা হয়েছিল ব্রিটিশদের পক্ষ থেকে স্যার মর্টিমার ডুরান্ট এবং হচ্ছে তখনকার তৎকালীন আফগানিস্তানের আমির, আয়রন আমির বলা হয়, আমির আব্দুর রহমান। তো ওরা বলেছিল যে খাইবার পাখতুনখোয়া যেটা আছে সেই জায়গাটা এখানে যে ওদের আফগানিস্তানের ক্লেমটা ওটা ছেড়ে দিয়ে ওরা ডুরান্ট বলে যে লাইনটা, মর্টিমার ডুরান্টের নামে, ওই ডুরান্ট লাইনটাই রেকগনাইজ করা হচ্ছে এবং এটাই হয়ে গেছে হচ্ছে ফ্ল্যাশ পয়েন্ট। ডুরান্ট লাইনটা হচ্ছে 2640 কিলোমিটারের একটা বর্ডার পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। এবং 1947 সালে যখন পাকিস্তান স্বাধীন হলো 14ই আগস্টে, তখন থেকে কিন্তু আপনি দেখবেন যে হচ্ছে আফগানিস্তানের যে এখানে সরকার যারা ছিল, এটা যে হোক রাজার আমলের সরকার বা হোক হচ্ছে যে কমিউনিস্ট সরকার বা হচ্ছে যে বর্তমান যে ধরনের সরকার, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট ছিল আগে, এই আমেরিকা সমর্থিত যে সরকার এগুলো ছিল, বা এখন তালেবানের যে দ্বিতীয় দফায় তালেবানের সরকার আছে, তাদের কিন্তু ওরা কিন্তু ডুরান্ট লাইনের উপর কিন্তু ওরা রেকগনাইজ করে না। ওরা পাকিস্তানের মধ্যে একটা অংশ যেটা খাইবার পাখতুনখোয়া আছে এবং যেটা এককালে বলতে ফেডারেলি অ্যাডমিনিস্ট্রেটিভ টেরিটরিজ, ফাটা বলে জায়গাটা, যেমন নর্থ ওয়াজিরিস্তান, সাউথ ওয়াজিরিস্তান, এইসব জায়গা থেকে কিন্তু আফগানিস্তানের পাঠানরা বলে যে এটা হচ্ছে ওদের, এটা হচ্ছে ঐতিহাসিক, এটা হচ্ছে পিতৃভূমি, এটা ওদের কাছ থেকে আলাদা করে নিচ্ছে। এটা হচ্ছে মূল টেনশন। এর সাথে সাথে হচ্ছে আপনার হচ্ছে যে আপনার কোল্ড ওয়ার যেটাকে বলে, কোল্ড ওয়ারের সময় হচ্ছে পাকিস্তানের এঙ্গেজমেন্টটা অনেক বেশি আফগানিস্তানের মধ্যে বেড়ে গেছে, কারণ তখন সে সময় আপনার মনে আছে সোভিয়েত ইনভেশন, বা এখনকার দিনে অধুনা আগেকার দিনে যে সোভিয়েত ইউনিয়ন ছিল তাদের ইনভেশন হয়েছিল 1979 সালে। তো তখন হচ্ছে যুক্তরাষ্ট্রের সমর্থনে সৌদি আরবিয়ার ফান্ডিং অনেক জোগাড় করা হয়েছিল এবং পাকিস্তানের আর্মি জিয়াউল হকের সময়, প্রেসিডেন্ট জিয়াউল হকের সময়, তখন হচ্ছে যে আইএসআই দ্বারা হচ্ছে যে এখানে মুজাহিদিনদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে, যে আফগানিস্তান থেকে যে শরণার্থী যারা আসছিল, এবং সেই থেকে হচ্ছে আফগানিস্তানের যে নেতা যারা আছে, বোরহানুদ্দিন রাব্বানি বলেন বা হচ্ছে আপনার এই হেকমাতিয়ার আছে, গুলবুদ্দিন হেকমাতিয়ার যিনি ছিলেন, বা হচ্ছে যে আহমেদ শাহ মাসুদ যিনি ছিলেন, যে আপনার এখানে 9/11-এর সময় নিহত হয়েছেন তালেবান হাতে, ওরা সবাই কিন্তু হচ্ছে পাকিস্তানি এখানে সেনাবাহিনীর এখানে সমর্থন ওদেরকে দেওয়া হয়েছে এবং ওখানে অপারেটিভ বেস ছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়নে উইথড্রলের পর দেখা গেল যে পাকিস্তানে যতটুকু প্রভাব বাড়ার কথা ছিল সেরকম বাড়লো না, বরঞ্চ ইরানের প্রভাব বেড়ে গেল। তো ইরানের প্রভাবটা পাকিস্তানে কাউন্টার করার জন্য কিন্তু তালেবান থেকে লালিত পালিত করা হয়েছিল, যারা মুজাহিদিন হিসেবে এখানে অংশ নেওয়া হয়েছিল। এবং আইএসআই তখনকার তৎকালীন আমলে বেনজির ভুট্টোর আমলে যিনি ডিরেক্টর জেনারেল ছিলেন, তাকে বলা হচ্ছে হামিদ গুল, তাকে বলা হচ্ছে গডফাদার অফ তালেবান। তো ওনারই ব্রেইন চাইল্ড ছিল এবং বেনজির ভুট্টোর এখানে আশীর্বাদ পুষ্ট হয়ে যে তালেবানদেরকে হচ্ছে পাকিস্তান সরকারের সেখানে মদত জুগিয়েছিল। এটা হচ্ছে যে আগের ইতিহাস। কিন্তু এইবার যখন এটা হলো যে আপনার 2021 সালে যখন আপনার এই কাবুলে এখানে হচ্ছে যে আপনার এই যুক্তরাষ্ট্র এখানে যখন নেতৃত্বে পশ্চিমা বিশ্বের মানে এখানে সামরিক যে সমর্থন ছিল ওটা যখন উইথড্র করা হলো, তালেবানের সাথে রেকগনিশন দেওয়া হলো এবং ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট আশরাফ গানি যখন পড়ে গেল, তখন কিন্তু হচ্ছে তালেবান 2.0 শুরু হয়ে গেল। তখন সবাই মনে করলো যে আল্লাহ, পাকিস্তানের তো তাহলে নিশ্চয়ই যথেষ্ট প্রভাব বাড়ার কথা। প্রথম দিকে তাই ছিল, কিন্তু 1 বছরের মধ্যে দেখা গেল যে তিক্ততা বেড়ে গেছে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে। এর মধ্যে দুটো কারণ আছে। একটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যেও কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই, ওখানেও কিন্তু আপনার টেরোরিজম অনেক এখানে কিন্তু হাই, এবং অনেকগুলো টেররিস্ট অ্যাটাকস যেটা হচ্ছে যে এখানে হচ্ছে সামরিক এখানে টার্গেটসের উপরে বা হচ্ছে যে আপনার বেসামরিক এখানে জনগণের উপর, স্কুল কলেজের উপর, এটা ক্যারি আউট করা হয় একটা গ্রুপকে, যাকে বলে তেহরিকে তালেবান পাকিস্তান, যেটা হচ্ছে পাকিস্তানি পাঠান গ্রুপদের এখানে কম্প্রাইজ করা। কিন্তু তেহরিকে তালেবান পাকিস্তান আর আফগানিস্তান তালেবান সরকারের মধ্যে কিন্তু সম্পৃক্ততা নেই অন পেপার। কিন্তু যেটা হয় যে আপনার আফগানিস্তান এবং আপনার পাকিস্তানের যে এই ডুরান্ট লাইনটা এতটাই হচ্ছে পোরাস, 2600 কিলোমিটারের মতো, যে এখানে হচ্ছে অনেকে আত্মীয় আছে অ্যাক্রস দ্য বর্ডার এবং সবাই হচ্ছে পাঠান বা পশতো ভাষা বলে যারা। তো এখানে হয় যে তেহরিকে তালেবান পাকিস্তানে ওখানে হচ্ছে টেররিস্ট অ্যাটাক করে, একটা বোমা ব্লাস্ট করে, একটা স্কুল কলেজে মারে, তো মানুষকে এখানে মেরে তারপর হচ্ছে যে আফগানিস্তানে গিয়ে ওখানে হচ্ছে আশ্রয় নেয়। এবং ধারণা করা হয় যে আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে অনেকে আছে যারা তেহরিকে তালেবান পাকিস্তানকে হচ্ছে টিটিপির অনেক মেম্বারদেরকে ওরা
সমর্থন বা ওদেরকে আশ্রয় দেয়। এটা হচ্ছে পাকিস্তানের এখানে বিশ্লেষক বা পাকিস্তানের সরকারের ক্রমাগত কিন্তু হচ্ছে এটার অভিযোগ আছে, এই 2021 সাল থেকে এটা আছে। এবং সীমান্তে কিন্তু বেশ কয়েকবারই কিন্তু গোলাগুলি হয়েছে, শেষের বার হচ্ছে 2024 সালের ডিসেম্বরে কিন্তু সংঘর্ষ হয়েছে। এটা হচ্ছে একটা। এবং 2024 সালে পাকিস্তানে কিন্তু আপনার ডোমেস্টিক টেরোরিজম যেটাকে বলে, এই ডোমেস্টিক টেরোরিজমে কিন্তু প্রায় 2400 লোক কিন্তু নিহত হয়েছে। তো পাকিস্তানও কিন্তু তার একটা গৃহযুদ্ধ, কিন্তু এক ধরনের একটা গৃহযুদ্ধ চাপে আছে। এখন তার সঙ্গে চলে আসছে এই নতুন যে এখানে মানচিত্র যেটা বদলাচ্ছে, তার সাথে হচ্ছে আফগানিস্তানের সাথে হঠাৎ করে ভারতের সম্পর্ক, যেটা এখানে হচ্ছে এখানে উষ্ণতা বা এখানে এটাও আশ্চর্য হওয়ার কিছু নেই। কেননা হচ্ছে যে প্রায় ব্রিটিশ আমল থেকে আফগানরা যারা এখানে পড়াশোনার জন্য যেত, তারা কিন্তু মূলত কিন্তু হচ্ছে আপনার ভারতে যেত। আপনি যদি মনে থাকে আপনার যে এখানে হামিদ কারজাই, সে কিন্তু পড়াশোনা করেছে হচ্ছে ভারতে, এবং ভারতে চিকিৎসার জন্যে, ভারতে এখানে আপনার এখানে পড়াশোনার জন্য, ভারতে আশ্রয়ের জন্য কিন্তু প্রচুর আফগান আছে। এবং এর সাথে সাথে আপনি যদি দেখেন 2021 সালে যখন হচ্ছে যে আপনার যুক্তরাষ্ট্র সমর্থিত যে আশরাফ গানি সরকারটা পতন হলো, তখন কিন্তু এখানে ভারতের মাথায় কিন্তু এখানে হচ্ছে যে হাত পড়েছিল, কেন ওরা কিন্তু প্রচুর এখানে বিনিয়োগ করেছিল, যে এখানে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সাথে এখানে আশরাফ গানির এখানে পাকিস্তানের সাথে সম্পর্ক কিন্তু খুবই খারাপ ছিল। তো ভারত প্রায় $3 বিলিয়ন এখানে কিন্তু বিনিয়োগ করেছিল কি আপনার স্বাস্থ্য খাতে, তারপর হচ্ছে নানান ধরনের শিক্ষা সেবা খাতে, তারপর হচ্ছে আপনার ড্যাম বা হচ্ছে আপনার হচ্ছে বিদ্যুৎ জ্বালানি এখানে উৎপাদন কেন্দ্র, এইগুলোতে করেছে। তো ভারতের উপর এটা ইনফ্লুয়েন্স স্প্রেড করছিল। 2022 সাল থেকে 1 বছর তালেবানের সাথে ভারতের মোটামুটি সম্পর্ক ছিল না, কিন্তু এখন কিন্তু 2022 থেকে কিন্তু আস্তে আস্তে তালেবানের নেতৃবৃন্দদেরকে ওরা গোপনে কিন্তু ভিসা দেওয়া শুরু করেছে আত্মীয় স্বজনদেরকে এখানে চিকিৎসার কারণে বা পড়াশোনার কারণে। এবং 2025 সালের জানুয়ারিতে আপনার এখানে আফগানিস্তান তালেবানের যে পররাষ্ট্রমন্ত্রী, সে কিন্তু হচ্ছে আপনার এই ভারতের যে ফরেন সেক্রেটারি যে এখানে আছে মিস্ত্রি, ওর সাথে কিন্তু দুবাইয়ে একটা সাক্ষাৎ হয়েছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যে এই কয়েকদিন আগেই কিন্তু হচ্ছে আপনার আফগানিস্তানের যে আপনার পররাষ্ট্রমন্ত্রী বা ফরেন মিনিস্টার, উনি গেছেন হচ্ছে আমির খান মুত্তাকি, উনি গিয়ে কিন্তু ভারতে সফরে গেছেন এবং জয়শঙ্করের সাথে কিন্তু এখানে আলাপ আলোচনা করেছেন। এবং এক অর্থে কিন্তু ওরা বলেছে হচ্ছে যে এখানে এনি কাইন্ড অফ টেররিজম, এটা কিন্তু আফগানিস্তান সমর্থন করেন। মানে একদিকে হচ্ছে যে এটা হচ্ছে পাকিস্তানের হচ্ছে প্রত্যক্ষ না হলেও পরোক্ষ সমালোচনা, এবং ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্ক হচ্ছে নিবিড়। এবং এইটা কিন্তু হচ্ছে পাকিস্তানের উপর হচ্ছে যে এটা একটা থ্রেট হিসাবে দেখেছে। এবং তারপরে কিন্তু আপনি দেখুন এই বর্ডার কনফ্লিক্ট, যেখানে পাকিস্তানের দাবি হচ্ছে যে প্রায় ওরা 200 জন হচ্ছে যে তালেবান সম্পৃক্ত টেররিস্ট বা সন্ত্রাসী বা তেহরিকে তালেবান পাকিস্তানের সন্ত্রাসীর দিকে মেরেছে, এবং আফগানিস্তান এখান থেকে ক্লেম করছে যে ওরা হচ্ছে প্রায় 58 জনের মতো এখানে হচ্ছে পাকিস্তানি অফিসার থেকে মেরেছে। একটা জিনিস আমরা হচ্ছে যে এখানে একেবারে নিশ্চিতভাবে বলি যে দুই পক্ষেই কিন্তু হতাহত হয়েছে। এবং এখানে আপনি যদি এখানকার অ্যাক্রস দ্য বর্ডার যদি আপনি এখানে সাধারণ মানুষদেরকে বলেন যে এখনও কিন্তু ফায়ারিং চলছে, যত মিডিয়া তথ্য উপত্য থেকে জানা গেছে। এখন ভারত এবং আফগানিস্তানের মধ্যে সম্পর্কটা উষ্ণতা কেন? ভারতের হচ্ছে পুরোপুরি হচ্ছে একেবারে হচ্ছে পলিটিক্যাল প্র্যাগমেটিজম, মানে আমার শত্রুর যে শত্রু সে আমার মিত্র। তো আফগানিস্তানের সাথে পাকিস্তানের কিন্তু এখানে সম্পর্কটা কিন্তু মোটামুটি কিন্তু এখনও খারাপ আছে। কেন আফগানিস্তানে যারা এখানে নেতৃবৃন্দ যারা আছে, হোক সে হচ্ছে যে আপনার হচ্ছে রাজা জাহির শাহের আমলে বা বাদশাহ জাহির শাহের আমলে, হোক হচ্ছে কমিউনিস্ট নেতৃবৃন্দের আমলে, বা হোক হচ্ছে যে আপনার এই আপনার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের আমলে হামিদ কারজাই বা আশরাফ গানি বা তালেবানের যে সরকাররা, তারা কিন্তু আফগানরা কিন্তু খুব স্বাধীনপ্রেমী। ওরা জানে যে, ওরা স্বীকার করে যে পাকিস্তানিরা তাদেরকে সমর্থন করেছে তাদের বিপদের সময়, কিন্তু ওরা মনে করে যে তাদের দেশে বিভিন্ন এখানে যে অভ্যন্তরীণ কোন্দল যেগুলো আছে বা ওদের দেশে যে অস্থিতিশীলতা আছে, এটার পিছনে কিন্তু পাকিস্তানের হাত আছে। এবং পাকিস্তান এটা এক ধরনের মদত দেয় যে বিভিন্ন দলকে হচ্ছে একজনের সাথে আরেকজন লড়িয়ে দেওয়ার জন্য। এবং ভারতের একটা সিকিউরিটি ক্রাইসিস আছে, কেননা হচ্ছে যে হালে আপনার সৌদি আরবিয়া এবং পাকিস্তানের মধ্যে একটা কম্প্রিহেন্সিভ ডিফেন্স অ্যালায়েন্স হয়েছে, এবং এটার জন্য এখানে হচ্ছে এখানে ইন্ডিয়া এক ধরনের একটা থ্রেট পারসেপশন বেড়েছে। এবং যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে পাকিস্তানের নেতৃবৃন্দ, বিশেষত পাকিস্তানের অত্যন্ত এখানে ইনফ্লুয়েন্সিয়াল এবং গুরুত্বপূর্ণ আর্মি যে চিফ ফিল্ড মার্শাল আসিম মুনির যে ব্যক্তিগত সম্পর্ক,
এবং যে এখন যুক্তরাষ্ট্রকে যেখানে ওরা হচ্ছে অনেক অংশে এখানে অনেক সুযোগ দিয়েছে বালুচিস্তানে, এটার জন্য কিন্তু আফগানিস্তানে একটা ভয় আছে। আরেকটা জিনিস যেটা আমি না বললেই নয়, আফগানিস্তানের উপর এত দেশের লোভ কেন, বা এত দেশের, আপনি দেখুন ইরান চাই যে তার প্রভাব বিস্তার করতে, রাশিয়া এখনও চায় তার প্রভাব বিস্তার করতে, আপনার কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু তার প্রভাব বিস্তার করতে ছাড়ে এখনও যায় না, এবং ওরা কিন্তু ওদের পুরানো একটা যে বাগরাম আছে এয়ার বেস আছে ওখানে কিন্তু এখানে যুক্তরাষ্ট্রে কিন্তু অনেক আগ্রহ আছে এটা এয়ার বেস হিসেবে ব্যবহার করার জন্য। পাকিস্তানে তো আগ্রহ আছে, এবং ইন্ডিয়াও চাই হচ্ছে যে আফগানিস্তানের মধ্যে তার ইনফ্লুয়েন্সটা বাড়ানোর জন্য। এক হচ্ছে আফগানিস্তানের এখানে লড়াকু জাতি, ওরা বছরের পর বছর ওরা যুদ্ধে এখানে অভ্যস্ত, তো ওদেরকে কে প্রয়োগ করতে পারে বা কে ব্যবহার করতে পারে। এবং তার চেয়ে আরও ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমি বলতে হবে যে ইউএস জিওলজিক্যাল সার্ভে যখন হচ্ছে 2003 সালে যখন করা হয়েছিল তখন ওরা দেখেছিল হচ্ছে যে আপনার আফগানিস্তানে 1 থেকে 3 সর্বনিম্ন 1 সর্বোচ্চ 3 ট্রিলিয়ন, মিলিয়নে 6 জিরো, বিলিয়নে 9 জিরো, ট্রিলিয়নে 12 জিরো, $3 ট্রিলিয়ন হচ্ছে যে আপনার খনিজ সম্পদ আছে। এর মধ্যে রেয়ার আর্থ এলিমেন্টসও আছে, যেটার জন্য হচ্ছে যুক্তরাষ্ট্র একদম মরিয়া হয়ে আছে। এবং প্রায় আপনি এখানে যদি এখানে বলি, এখানে ছোট্ট করে 1.4 মিলিয়ন মেট্রিক টনসের মতো রেয়ার আর্থ এলিমেন্টস আছে। তো এই রেয়ার আর্থ এলিমেন্টস হচ্ছে যুক্তরাষ্ট্র হন্য হয়ে গেছে, কেন চীন হচ্ছে এটা রপ্তানি বন্ধ করে দিয়েছে। এবং পাকিস্তান থেকে কিন্তু একটা কারণে পাকিস্তানকে এত জামাই আদর দেওয়া হচ্ছে, কেন হচ্ছে ওরা বলেছে যে রেয়ার আর্থ এলিমেন্টস ওরা সাপ্লাই করবে। ভারতও চাইছে হচ্ছে রেয়ার আর্থ এলিমেন্টস অ্যাকোয়ার করার জন্য, কিন্তু আপনার বিশ্বের প্রায় 60 ভাগের উপরে 62 ভাগের মতো রেয়ার আর্থ এলিমেন্টস শুধু একা চীন থেকে আসে। এবং হালে কিন্তু চীন কিন্তু তাদের রেয়ার আর্থ এলিমেন্টসের রপ্তানির মধ্যে কিন্তু একটা কন্ট্রোল লাগিয়েছে, এখন কিন্তু এখানে বর্ধিতভাবে এখানে রপ্তানি করে। তো ভারতও চাইছে ডাইভার্সিফাই করতে, তো রেয়ার আর্থ এলিমেন্টসের ওখান থেকে ওরা হচ্ছে যে চাইছে আফগানিস্তান এখানে ঢোকার জন্য। এর মধ্যে আবার চীনেরও একই রকম আগ্রহ আছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, আফগানিস্তানের যেহেতু ল্যান্ডলকড একটা দেশ, ওটার কিন্তু কোনো সাগরের কোনো অ্যাক্সেস নাই, ওরা কিন্তু পাকিস্তানের করাচি বন্দরের উপরে কিন্তু নির্ভরশীল, যে সব এখানে হচ্ছে আমদানি রপ্তানি করার জন্য। এখন আফগানিস্তান চাইছে হচ্ছে যে ইরানে যে চাবহার পোর্টটা, যেটা হচ্ছে আপনার এখানে ইরানের যে সিস্তানে বালুচিস্তান অংশে বানানো হচ্ছে, যেটা ভারতের অর্থায়নে আংশিকভাবে বানানো হচ্ছে, ওরা চাইছে হচ্ছে ওই পোর্টটিকে ব্যবহার করার জন্য। এবং ভারতও চাইছে আফগানিস্তানকে দিয়ে পাকিস্তানকে ডিঙিয়ে আপনার সেন্ট্রাল এশিয়াতে তাজিকিস্তান, উজবেকিস্তান, কাজাকিস্তান, এইসব জায়গার যে তুর্কমেনিস্তান, এইসব জায়গার তেলটা আহরণ করার জন্য। তো এটা হচ্ছে একটা অত্যন্ত, আমি বলবো হচ্ছে কমপ্লিকেটেড জিওপলিটিক্যাল গেম বা ভূ রাজনৈতিক খেলার মধ্যে। কিন্তু এর মধ্যে যেটা ক্যাজুয়ালিটি হচ্ছে এটা কি পাকিস্তান কি আফগানিস্তান, মানুষ কিন্তু মারা যাচ্ছে, সাধারণ মানুষ। এবং এখানে যেটা হচ্ছে যে আপনি খাইবার পাখতুনখোয়া দেখেন, আপনি যদি ওখানে আপনি যদি উল্টা দিকে আপনি আফগানিস্তানে দেখেন, এই যে এখানে দেখেন, ওখানে কিন্তু আপনার বেকারত্বের হার, ওখানে কিন্তু হচ্ছে আপনার হতাহতর হার, ওখানে হচ্ছে যে আপনার পভার্টি বা এখানে দারিদ্রতার হার, এটা কিন্তু অনেক বেশি। এবং তার সাথে সাথে হচ্ছে ড্রাগ ইউজ, এবং এই যে এখানে হচ্ছে মাদকাসক্তি, এটাও কিন্তু বেড়ে গেছে। তো আমার মনে হয় যে এই আঞ্চলিক যে এখানে প্রতিবেশীরা, তারা যদি তাদের লং টার্ম যদি রিলেশনশিপটা যদি ঠিক করতে চায়, তাহলে হচ্ছে স্বল্প মেয়াদী এই স্বার্থগুলোকে এখানে অ্যাবান্ডন করতে হবে। কিন্তু আফসোস, ক্ষমতায় যারা থাকে তারা সবসময় হচ্ছে ব্যক্তিগত স্বার্থটাই বেশি প্রাধান্য দেয়। আমরা ভিন্ন আরেকটি শিরোনামে যাই। জি, আজ থেকে লাগাতার কর্মবিরতি, শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ। আমরা জানি যে গেল দিন রাজধানীতে এই ঘটনা ঘটেছে। এটাও অত্যন্ত দুঃখজনক। কেন দেখুন, এই মান্থলি পে অর্ডার যেটাকে বলা হয়, প্রায় এখানে এটা হচ্ছে যে বেসরকারি স্কুল বা কলেজে সরকার এখানে হচ্ছে টিচারদের হচ্ছে যে খরচটা এখানে বহন করে। তো আমাদের তথ্য অনুযায়ী যে আপনাদের হচ্ছে যে জুলাই আগস্টের পর্যন্ত 2025 সালে 4 লাখের মতো শুধু শিক্ষকই আছে, 3,98,000-এর মতো, 1,20,000-এর উপরে হচ্ছে কর্মচারী আছে। তাদের যে অ্যালাউন্সটা অত্যন্ত হচ্ছে যে কম। কেন এখনকার বর্তমানে যেখানে মূল্যস্ফীতি যে এরকমভাবে বেড়েছে, সেইভাবে কিন্তু তাদের কিন্তু হচ্ছে যারা শিক্ষাদান করে এখানে, তাদের কিন্তু তাদের সংসার চলে না। এটা কিন্তু আপনি 2011 সাল থেকে কিন্তু এমপিও কিন্তু এখানে ওদের এখানে হচ্ছে ন্যায্য যে এখানে ওদের যে আন্দোলনে এখানে আছে, এবং ন্যায্য দাবিগুলো কিন্তু হচ্ছে। কিন্তু আফসোস, আগের সরকারও কিন্তু এটা নিয়ে রাজনীতি করেছে, এবং এখনকার সরকার কিছুটা হলেও ওদেরকে হচ্ছে যে ওরা কনসেশন দিয়েছে,
কিন্তু এখন এমপিওভুক্ত যে এখানে এমপিওভুক্ত যে এখানে প্রাইভেট এখানে যে টিচাররা তারা চাইছে হচ্ছে আরও বেশি হচ্ছে যে আপনাদের হচ্ছে বোনাসের ব্যাপারে 50 থেকে 75% এখানে হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস চাইছে, লিভিং অ্যালাউন্সটা বেশি চাইছে। তো সরকার যতটুকু দিয়েছে বা সরকার যতটুকু প্রমিস করেছে এখানে ওরা বলছে এটা পর্যাপ্ত না। কিন্তু এটা যদি হয় তাহলে এটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করতে হবে। কিন্তু শিক্ষকরা তো শিক্ষাদান করে এবং এই বেচারারা যে বেসরকারি স্কুলে যেখানে এখানে শিক্ষক আছেন যারা এখানে স্কুল কলেজে যারা আছেন, যে স্কুলে বা ছোট ছোট শহরে যারা হচ্ছে অত্যন্ত মূল্যবান কাজ করেন এখানে আন্ডার অ্যাপ্রিসিয়েটেড হন এবং কিন্তু তারা কিন্তু শিক্ষার আলোটা এখানে এবং মাদ্রাসাতেও আছেন, এটাও কিন্তু মাদ্রাসার কথাটা ভুললে হবে না। এরা কিন্তু হচ্ছে এরা তো শিক্ষাই দান করছেন। তো ইনাদের সাথে তো এখানে সরকার যেহেতু এটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা হচ্ছে সাধারণ মানুষের প্রত্যাশা এখানে একটা ওরা তো এটা দামটা দিবে। তো এটা এদের সাথে সহনশীলতার সাথে কথা বলা যায় ওদের প্রতিনিধি দলের সাথে। কিন্তু ওদের উপর আমার মনে হয় না যে এইভাবে পুলিশি এখানে আক্রমণটা এটা বোধহয় রাইট অ্যাপ্রোচ। তো আমার মনে হয় যে এটা কনসেশন করে কম্প্রোমাইজ করে দুই পক্ষেরই একটা ন্যায়সঙ্গত একটা সমাধানে আসা উচিত, এটা হচ্ছে আমার প্রত্যাশা। অর্থনীতি নিয়ে শিরোনাম রয়েছে, আমরা আগেও বলছিলাম খুঁড়িয়ে চলছে অর্থনীতি, ঝুঁকি নিচ্ছেন না উদ্যোক্তারা, এরকম কথা বলা হচ্ছে উপশিরোনামে। বড় শিরোনামটা হচ্ছে নতুন বিনিয়োগে বড় ভয়। এটা তো আমি আপনাদের এই আজকে সম্ভবত প্রোগ্রামে 1.5 বছর ধরে বলছি, এটা হচ্ছে যে সাধারণ জ্ঞান, এটার জন্য খুব বেশি বড় আপনার বিশেষজ্ঞ লাগে না। আপনার দেশে যখন রাজনৈতিক অস্থিতিশীলতা থাকে, আপনার দেশে যখন নীতিগত মানে অনিশ্চয়তা থাকে এবং আপনার দেশে আপনি জানেন না যে ক্ষমতায় কে থাকবে, ক বছর ধরে থাকবে, কিভাবে থাকবে, এবং আপনার যদি আইন শৃঙ্খলার অবস্থা সন্তোষজনক অবস্থা না, আমার আপনার কাছে মনে হতে পারে আমরা তো ঘোরাফেরা করছি, কিন্তু বিদেশি বিনিয়োগকারী যারা আছে, যারা কোটি কোটি ডলার বিনিয়োগ করছে বা কোটি কোটি ইয়েন বা ইউয়ান এখানে বিনিয়োগ করছে, তারা তো চাই হচ্ছে যে মানে হচ্ছে যে একদম কমপ্লিট সিকিউরিটি। তো এই রকম অবস্থাতে তো আপনার বিদেশি আপনি যত সামিট করেন, সেমিনার করেন, কনফারেন্স করেন, বিদেশি ইনভেস্টরদের নিয়ে আসেন, রোড শো করেন, কিন্তু যতক্ষণ দেশে স্থিতিশীলতা আসবে না ততদিন পর্যন্ত আপনার রাজনৈতিক একটা রোড ম্যাপ সুনিশ্চিতভাবে যতক্ষণ আপনার বিদেশি বিনিয়োগকারীরা যদি না জানতে পারে, ওরা কিন্তু বিনিয়োগ করবে না। আপনি বিদেশি বিনিয়োগকারীদেরকে দোষ দিচ্ছেন কেন? আপনার দেশে এখানে দেশের ব্যবসায়ীদের বা বিনিয়োগকারী খুব বড় কি বিনিয়োগ কেউ করছে? কেউ করবে না যতক্ষণ না আপনার ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চয়তা কমে যায়। তো যতক্ষণ আমাদের রাজনীতিবিদরা এবং যারা হচ্ছে স্টেক হোল্ডার যারা আছেন, তারা যতক্ষণ মাথায় না ঢুকে যে ওনাদের কোন্দলে বা ওনাদের যে এখানে যে ছিঁড়াছিঁড়িতে বা ওনাদের যে এখানে হচ্ছে যে কে ক্ষমতায় যাব, এটার জন্য যে দ্বন্দ্বতে এই এত কিছু যে অনিশ্চিত হচ্ছে, এটার জন্য কি হচ্ছে? দেশের ভবিষ্যৎ এখানে ব্যাহত হচ্ছে। দেশের অর্থনীতি যদি এখানে উপর আরও বাড়তি, একই দেশের অর্থনীতির উপর এত চাপ, আগের সরকারের লুটপাট, টাকা এখান থেকে পুকুর চুরি না সাগর চুরি, এখান থেকে টাকা পাচার, এবং তার সাথে সাথে এখন যে এখানে যে এক ধরনের একটা ছোট আকারে একটা অস্থিতিশীলতা এখনও বিরাজমান, এইরকম সময় যদি আমাদের রাজনৈতিক ঐক্য না হয় দেশের ভবিষ্যৎ এখানে পথ নিদর্শনের ব্যাপারে, তাহলে কিন্তু আমাদের অর্থনীতিতে আরও বড় চাপ আসতে পারে, এটা আমার আশঙ্কা। একটু ভিন্ন রকম কিন্তু আসলে প্রতিদিনকার বিষয়, খানাখন্দে ভরা সড়ক, রাজধানীতে বেশিরভাগই ব্যবহার অনুপযোগী এরকম বলা হচ্ছে, আর জেলায় জেলায়ও দুর্ভোগ, এটি শিরোনামে বলা হয়। এটা তো আসার পথে যাওয়ার পথে আমার মনে হয় যে আমার বাংলাদেশে কোনো একজন মানুষও ঢাকা শহরে, আমরা যদি বাংলাদেশের কথা বাদই দিলাম, ঢাকার কোনো বাসিন্দা বলতে পারবে না যে ঢাকা শহরে কোনো রাস্তায় খানাখন্দ নাই। এবং এটা আগের সরকারের আমলেও ছিল, এই সরকারের আমলেও আছে, এবং তার সাথে সাথে হচ্ছে সড়কে হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যানজট। এটার জন্য তো একটা খবরও হলো বোধহয় যে আমাদের সড়ক উপদেষ্টা যিনি আছেন, উনি এটা মোটর বাইকে গিয়ে এখানে হচ্ছে যে উনি নিজে 3 ঘন্টা এখানে জ্যামে আটকে গেছিলেন। আমি বলি যে হচ্ছে যে আমাদের উপদেষ্টাদের বা আমাদের মন্ত্রীরা যারাই আছে, তারা একটু ট্রাফিক জ্যামে পড়ুক। কারণ আমি কেন বলবো, তাহলে আমাদের সাধারণ মানুষের ভোগান্তিটা বুঝবে। এবং এটার জন্যও হচ্ছে এটা দুষ্ট চক্র আছে, যেটা কোনো সরকার পাল্টালেও এটা হয় না। কেননা হচ্ছে টেন্ডারবাজি, টেন্ডারটা কীভাবে নিব, টেন্ডারটা করার পর আবার সাব কন্ট্রাক্ট করা হয়, সাব কন্ট্রাক্ট করার পর এখানে যেটা করা হয় যে নিম্ন মেটেরিয়ালের বা নিম্ন গুণগত মানে এখানে মেটেরিয়াল দিয়ে দেওয়া হয়, এবং তার জন্য কি হয়, আপনার যে রাস্তাটা 5 বছর ধরে থাকার কথা, সেই রাস্তাটা 6 মাসে বৃষ্টির সাথে উঠে যায়। তো এটার জন্য হচ্ছে যে দায়বদ্ধতা নাই, এটার জন্য হচ্ছে যে দুর্নীতির বিচার নাই। তো পুরোপুরি দেশে অবকাঠামোগত যদি পরিবর্তন না হয়, দায়বদ্ধতা যদি না থাকে, স্বচ্ছতা না থাকে, সুশাসন না থাকে, তাহলে এই খানাখন্দ শুধু পুরো দেশের রাস্তাতে যেরকম আছে, অর্থনীতিতেও এরকম থাকবে।
অনেক অনেক ধন্যবাদ জনাব পারভেজ করিম আব্বাসী, আপনাকে আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল আজকের পর্বটি এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।